আসসালামু আলাইকুম এভরিওয়ান, চেনা অচেনা ভালোবাসা গল্পের 6 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করি। চাপড়ে দাঁত ফেলে দেব বেয়াদব, কি হয়েছে না বললে বুঝবো কি করে? রাগে জোরে জোরে বলে ওঠে দীপ্তি বেগমের মুখে কোনো আওয়াজ না পেয়ে। এইবার আয়শা বেগমের উদ্দেশ্য বলে, আরজুকে ডাক দাও তো আয়শা, আরজু কিছু করেছে তাই ওর বলতে সমস্যা, ডাকো তাড়াতাড়ি। দীপ্তি বেগম বলে, না না ভাইজান, ও কিছু বলেনি। কি হয়েছে বলো তাহলে। শুকনো ঢোক গিলে দীপ্তি বেগম, আসলে ভাইজান বলবো বলবো করে বলা হয়ে উঠছে না। আমি ভিকি আর আনায়া বাকি কথা শেষ করতে পারিনি। হুড়মুড়ে প্রবেশ করে আনায়া আর ভিকি। আনায়ার হাতে ভিকির হাতের মুঠোয়, সেই দিকে অসহায় হয়ে তাকিয়ে আছে দীপ্তি বেগম। আনায়া, ভিকি, ওয়াফি তিনজন খুব উৎফুল্ল। হাসি হাসি মুখ নিয়ে এগিয়ে আসে তিনজন। মামুনি, আমি কিছু বলতে চাই তোমাদের। তোমার কথা শোনার জন্যই তো বসে আছি বাবা। আমজাদ চৌধুরী হাসি মুখে ভিকি আর আনায়ার দিকে তাকিয়ে বলে ওঠে। ভিকি আনায়াকে নিয়ে সোফায় বসে পড়ে, সকলের নজর ভিকির দিকে। আগ্রহ নিয়ে বসে আছে সবাই। ভিকি মুচকে হেসে সকলের দিকে তাকিয়ে মুখ খুলে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিসাব বিজ্ঞান বিভাগে অধ্যক্ষ হিসেবে সিলেক্ট হয়েছি। কাল থেকে আমার জয়েন। এই নেও জয়েন লেটার। হাতের কাগজটা আমজাদ চৌধুরীর দিকে এগিয়ে দেয়। আনায়ার দিকে তাকিয়ে মুচকে হেসে আবার শুরু করে। আনায়া তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিসাব বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্রী। কাল থেকে আনায়া আমার সাথে যেতে পারবে। আর কোচিং বা টিউশনের জন্য বাইরে যেতে হবে না, আমার কাছে পড়তে পারবে। একবার সব কাজ হয়ে যাবে। আমজাদ চৌধুরী মুচকি হাসে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ভিকি, তোমার সাথে আমার কিছু কথা আছে, রাতে আমার সাথে দেখা করবে। আর দীপ্তি, তুই আসবি। জি। বলেই আমজাদ চৌধুরী রুমের উদ্দেশ্য পা বাড়ায়। তার দিকে অসহায় মুখ নিয়ে তাকিয়ে আছে দীপ্তি বেগম। তার চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট। কাঁদো কাঁদো চোখ নিয়ে তাকিয়ে আছে ভিকির দিকে। ছেলেটাকে সে অনেক ভালোবাসে। আবরার যদি কিছু করে তাহলে তার ভাইটা শেষ হয়ে যাবে। দীর্ঘশ্বাস ফেলে নিজের রুমের দিকে পা বাড়ায় দীপ্তি। বড়দের যা দেখে আনায়া চলে আসে। সন্ধ্যা 7:30। আন্তর্জাতিক বিমানবন্দরে বসে আছে দুই বন্ধু ইয়ামিন আর রাতুল। দুইজনের সাথে দুইটা গাঁদা ফুলের মালা। মালা থেকে কিছু ফুল ঝরে পড়ে গিয়েছে, জায়গায় জায়গায় ফাঁকা। রাতুলের হাতে আরেকটা রজনীগন্ধা ফুলের তোড়া। দুই বন্ধু এক পাশ ওই পাশ করছে। তাদের ঠিক সামনে বসে আছে আমেনা বেগম। দুই মেয়ে হাত ধরে বসে আছে, হাতে লাল গোলাপের তোড়া। লাল গোলাপ ভালোবাসার প্রতীক কিনা তা প্রায় 14 দিন পর প্রাণপ্রিয় স্বামীর সাথে দেখা। তাই নিজে পছন্দ করে বড় বড় ফুল দিয়ে তোরা বানিয়ে নিয়ে এসেছে আমেনা বেগম। তা দেখে রাতুলের হাসি যেন বন্ধই হচ্ছে না। আমেনা বেগম দুই বন্ধুকে এখনো দেখেনি। প্রায় 2 ঘন্টা যাবৎ বসে আছে আমেনা বেগম, এখনো আসেনি। 9:15। সকল অপেক্ষার প্রহর ভেঙে সালমান সাহেব পা রাখে এয়ারপোর্টে। এক সুন্দর রমণীর হাতের ভাজা হাত। হেসে হেসে কথা বলছে সুন্দরী রমণীর সাথে। আমেনা বেগম তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে জামাইয়ের দিকে। স্বামীর পাশে থাকা সুন্দরী বালিকাকে চিনতে ব্যর্থ। বড় বড় পা ফেলে এগিয়ে যায়। সালমানের মুখোমুখি দাঁড়ায়। হাতে ছিল গোলাপ, সেটা ফেলে দেয়। কেউ বাসায় যা বলছি। সালমান শান্ত কণ্ঠে বলে ওঠে। কথা শেষ করে সামনের দিকে পা বাড়াতেই দৌড়ে আসে রাতুল আর ইয়ামিন। আরে সালমান সাহেব যে, আপনার দর্শনের জন্যই তো অপেক্ষা। আর মিসেস সালমান কেমন আছেন? এই মালাটা আপনাদের জন্য। হাতের মালা গলায় পুরিয়ে দেয় ইয়ামিন। ইয়ামিনের কথা শুনে আমেনা বেগম ক্ষিপ্ত হয়ে যায়। মিসেস সালমান মানে কি? এই কে তুমি? আমি মেলিসা খান, সালমানের ওয়াইফ। কাট কাট কথা। মেলিসার মুখের কথা শুনে ক্ষিপ্ত হয়ে যায় আমেনা। স্বামীর কলার চেপে ধরে। আমাকে না জানি তুমি বিয়ে করেছ? হ্যাঁ করেছি। সুদিন ভাত খেতে না পারলে চলে যাও, ডিভোর্স দাও। আমেনা বেগম অসহায় হয়ে স্বামীর মুখের দিকে তাকিয়ে আছে। আমার কি হবে? আমার 2টা মেয়ের কথা তুমি কি একটাবারও চিন্তা করলে না? আপনার জন্য আমার বন্ধু আছে তো, রাতুল বলে ওঠে। রাতুলের কথা ইয়ামিন কটমট করে তাকায়। তোর মুখটা 1 ঘন্টার জন্য বন্ধ রাখ। সালমান সাহেব কলার থেকে হাত সরিয়ে সামনের দিকে পা বাড়ায়। আমেনা বেগম ফ্লোরে বসে পড়ে। কাঁদতে কাঁদতে চোখ মুখ লাল হয়ে গিয়েছে। তার অবস্থা দেখে রাতুল আর ইয়ামিন কোন কথা না বাড়িয়ে চলে আসে। রাতুল আর ইয়ামিন মূলত এই ঝগড়াটা বাঁধার জন্যই গিয়েছে। কাজের সফলতা অর্জন করে দুই বন্ধু গলায় গলায় এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসে। গভীর রাত, ঘুম নেই চোখে। জানালার পাশে বসে আছে একা। চাঁদের আলো এসে ছুঁয়ে যায় কাচের গায়ে। তবু ভেতরে জমে থাকা অন্ধকারটা কেউ সরাতে পারে না। নিঃশব্দতার মাঝেও শুনি কত কথা। দূরে কুকুরের ডাক, বাতাসে ঢুলে ওঠা বাতাসের শব্দ, আর নিজের স্পন্দনের মৃদু অনুরণ। মনে হয় এই পৃথিবী যতই ভরে উঠুক, শেষে মানুষ আসলে একাই থাকে। তবু এই একাকিত্ব কেমন শান্ত, যেন আকাশের অগণিত তারা চুপচাপ গল্প শুনিয়ে যাচ্ছে আমার নিদ্রাহীন রাতকে। গভীর রাতে কাচের জানালার পাশে বসে আকাশের তারা দেখতে ব্যস্ত আনায়া। খাটের মাঝখানে থাকা ফোনখানা বেজে ওঠে। ফোনখানা হাতে নিয়ে চোখ মুখে আনন্দের ঝিলিক। সারাদিন ক্লান্তি শেষে প্রিয়জনের একটা টেক্সট কল সারাদিনে ক্লান্তি দূর করে দিতে সক্ষম। কিছুটা সময় নিয়ে ফোনটা রিসিভ করে কল রিসিভ করতে আবরারের উক্ত শরীরটা ভেসে ওঠে। আনায়ার চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে। তা দেখে আবরার দুষ্ট হাসি দেয়। বাংলাদেশ টাইম 2:42। এখনো ঘুমাওনি কেন? আনায়া শয়তানে হাসি দিয়ে বলে ওঠে, ভাতার আমার কাতার গেছে চাকরি করিতে, একটা রাতে ঘুম আসছে না, ছটফটায় রাতে। আবরার জিভ দিয়ে তার ঠোঁট ভিজিয়ে নেয়।
ভাতার আসলে তো চটপটানি বন্ধ হবে, কিন্তু বেবস হাঁটতে পারবে না। আপনার মুখ খুলে এইসব নাউজুবিল্লাহ মার্কা কথা শুরু হয়ে যায়। অসভ্য। শুনো মেয়ে, 9 বছর হলো বিয়ে করেছি, এখন বাসর করতে পারলাম না, এখনই অসভ্য বানিয়ে দিয়েছো। বাসর শেষ করলে কি বলবে? চট করে আনায়া কলটা কেটে দেয়। হাই, জীবনে তাও কল ধরবে না বলে প্রণ করেছে। নতুন দিনের সূচনা। সকাল 8:30। চৌধুরী বাড়ির সবাই সকালে নাস্তা করতে ব্যস্ত। আজকে ভিকির প্রথম ক্লাস, তাই সবাই বেশ উৎফুল্ল। বাড়ির সবাই আজ খুঁজে মেজাজে আছে, দীপ্তি বেগম ব্যতীত। ইয়ামিন আর রাতুল দুইজন একটু বেশি খুশি অন্যদের থেকে। ইয়ামিন আর রাতুল আজ ভিকিকে খুব খুশি দেখে বেশি যত্ন করছে। রাতুল খাবারের ফাঁকে ফাঁকে ভিকিকে দেখছে আর ফিক করে হেসে উঠছে। 2 থেকে 3 বার এমন হয় ভিকি তার দিকে ফিরে তাকায়। এইবার রাতুল আর ভিকি চোখাচোখি হয়ে যায়। ভিকির দিকে তাকিয়ে হি হি করে দাঁত বের করে হেসে দেয়, যা দেখে ভিকি চরম বিরক্ত, কিন্তু তা প্রকাশ করছে না। রাতুল একটু পরপর ভিকিকে এইটাই সেটাই দিচ্ছে। 1 গ্লাসে অরেঞ্জ জুস দিয়েছে, 2টা ডিম, 2টা কলা রাতুলের প্লেটে যা দিছে সব দিয়ে দিয়েছে ভিকিকে। তা দেখে ভিকি একটু অবাক। এই হলো ভিকি। ভিকি ভু আউড়িয়ে তাকায় রাতুলের পানে। রাতুল দাঁত কিলিয়ে দেয়। এভাবে তাকাচ্ছ কেন? আমার তো লজ্জা চর্চা বলতে তো কিছু আছে নাকি? রাতুল লজ্জা পা ভান করে ফিসফিস করে বলে ওঠে ভিকিকে। তা দেখে ভিকি বিরক্তি এখন চরম পর্যায়ে। আমাকে কি তোমার রাক্ষস মনে হয়? কি যে বলো, জানো তো পাঠা, বলি দেওয়ার আগে তাকে খুব যত্ন নিতে হয়। রাতুল ব্যঙ্গাত্মক করে বলি ছাড়ে। ভিকি তার কথায় মানে বুঝতে না পেরে বোকার মতো তাকিয়ে আছে। তা দেখে রাতুল 2 হাত থেকে মুখ ঢেকে ফেলে। ইস, সবার সামনে এমন তাকিও না, আমার লজ্জা লাগে। ভিকির বিরক্ত সীমানা এবার পেরিয়ে গিয়েছে। উঠে যেতে নিলেই সামনে আসে আনায়াকে দেখে আবার জায়গায় বসে পড়ে। মুগ্ধ চোখে তাকিয়ে আছে ভিকি, চোখে খুশির ঝিলিক। আনার হাসি মুখে ভিকির সামনে দাঁড়ায়। ভাইয়া, আজকে তো আপনার প্রথম ক্লাস, একটু ফাস্ট যেতে হবে। আনায়া মাথা নিচু করে নরম সুরে বলি ছাড়ে। ভিকি হাসি মুখে বলে ওঠে। হাত ধুয়ে সকলের কাছ থেকে বিদায় নিয়ে বাহিরের দিকে পা বাড়ায়। তাদের দিকে তাকিয়ে আছে রাতুল আর ইয়ামিন। রাতুল 32টা পাটি বের করে বসে আছে, হাতে জুসের গ্লাস। আহা ভিখারি, কি সুন্দর মরার দুধ সাথে নিয়ে ঘুরছে, বেচারার জন্য কষ্ট হচ্ছে মাইরি। রাতুল আস্তে আস্তে কথাগুলো আওড়াতে থাকে। ইয়ামিন পাশেই ছিল, তার বলা কথাগুলো শুনে মুচকি হেসে দেয়। এর জন্য কষ্ট হচ্ছে, এই কথা যদি আবরার কান পর্যন্ত পৌঁছায় কি হবে বলতো? কি আর হবে, এর সাথে তোর বিয়ে দিয়ে দিবে। ইয়ামিন নাক মুখ কুচকে তাকিয়ে বলে, সি, আমার ছোট বোন, তার থেকে বড় কথা আবরারে কলিজা। বন্ধু, মাইন্ড ঠিক করো, আমি ভিখারির সাথে তোমার বিয়ের কথা বলছি। রাতুলের কথা শুনে ইয়ামিনের শুকনো কাশি উঠে পড়ে। আমজাদ চৌধুরী পানির গ্লাস বাড়িয়ে দিয়ে ধমকে ওঠে। খেতে বসে এত বিড়বিড় করলে তো বিষম খাবেই। সরি আঙ্কেল, বুঝতে পারিনি। ইয়ামিন মাথাটা নিচু করে কথাগুলো বলেই উঠে পড়ে। সকলের খাবার শেষে ইয়ামিন আর রাতুল বের হয়ে তাদের ব্যক্তিগত কিছু কাজে। সকাল 9টা। ভার্সিটি ক্যাম্পাসে বসে আছে 4 জন। আনায়া, মারিয়া, আলিফ আর শশী। শশী আনায়ার আরেক বান্ধবী। তার মা ব্রেন স্ট্রোক করায় দীর্ঘ 2 মাস ভার্সিটিতে আসতে পারেনি। 2 মাস পর আজকে আসছে, তাই তাকে নিয়ে সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থা ক্লাসে বসে আছে। বিভিন্ন কথার মাঝে মারিয়ার চোখ যায় আলিফের দিকে। আলিফ খুবই অস্বস্তি বোধ করছে। একটু পরপর নিজেই চশমাটা ঠিক করে দিচ্ছে। কপালের ঘাম ঝরছে, মাথা নিচু করে বইয়ের পাতায় ডুবে আছে। কটমট করে তাকিয়ে বলি ছাড়ে মারিয়া, কিরে, তোমার কি সমস্যা? অদৃশ্য মানব? অদৃশ্য হতে যাব কেন? আজব। চশমাটা পিছনে ঠেলে দিল। মারিয়া কিছু বলতে নিয়েছে, তার আগে ক্লাসে প্রবেশ করলো 27 বছরের শ্যামলবর্ণের একজন সুদর্শন যুবক। সাদা শার্ট ইন করে পরা, তার উপরে কালো ব্লেজার। পোশাকে যেমন পরিপাটি, তেমন লম্বা, 5 ফুট নয়। ক্লাসের সব মেয়েরা হা করে তাকিয়ে আছে। শশী আর মারিয়া অবস্থা দেখে আনায় পিছে থাপ্পড় বাসায়। মুখে মশা ঢুকবে। শর্ত চুল, ছেলেটা কত সুন্দর। মারিয়ার সামনে থাকা যুবকের দিকে তাকিয়ে বলে ওঠে, উনি আমাদের নতুন প্রফেসর। আনায়ার কথায় শশী আর মারিয়া বুকের বাঁ পাশে হাত রাখে। সামনে দাঁড়ানো ব্যক্তি সুন্দর করে নিজের পরিচয় উপস্থাপনা করছে। পরিচয় শেষ করে ক্লাসে মনোযোগী হয়। আশপাশে মেয়েরা ক্লাস থেকে স্যারকে দেখছে, বেশি মনোযোগী হয়। ক্লাস চলে দীর্ঘ 45 মিনিট। ক্লাস শেষে বের হতে নিলে কি ভেবে আবার রুম থেমে যায়। ছোট ছোট পা ফেলে আনায়ার সামনে দাঁড়ায় প্রফেসর ভিকি শিকদার। আশেপাশে ছেলে মেয়েরা অবাক চোখে দেখে যাচ্ছে। কিছু কিছু মেয়েরা ফিসফিস করছে। তাদের কিছু একবার চোখ দিয়ে সামনে আনায়ার দিকে তাকিয়ে স্নিগ্ধ সুরে বলি ছাড়ে, আনায়া, তুমি আজকে বান্ধবীদের সাথে চলে যেও, আমার একটু কাজ আছে। কথা বলে বাহিরের দিকে পা বাড়াই। ভিকির কথা শুনে শশী আর মারিয়া অবাক চোখে চরম শীর্ষে পৌঁছেছে। কে উনি? তুই চিনতি? আমাদের বললি না কেন? আরে উনি তো ওয়াফি ভাইয়ার মামাতো ভাই। আমারও ভাইয়া? ভাইয়া না ছাইয়া? পাশ থেকে শশী ব্যঙ্গাত্মক করে বলে ওঠে, আমার ছাইরা আছে, আজাইরা কথা বলবি না বেয়াদব। শশী বুকা বনে গেল, চুপ হয়ে যায় আনায়ার কথায়। সাথে তেমন আর কথা বাড়ায়নি কেউ। চুপচাপ বাকি ক্লাসগুলো শেষ করে বাসার দিকে পা বাড়ায়। সকাল সকাল আর মুড়া ভেঙে ঘুম থেকে উঠে আবরার। বিছানা ছেড়ে উঠে ওয়াশরুমের দিকে পা বাড়ায়। আজকে তার গুরুত্বপূর্ণ একটা মিটিং আছে, সেজন্য সকাল সকাল ঘুম থেকে উঠেছে। ওয়াশরুমে টেবিল নিচে দাঁড়িয়ে আছে আবরার। ফর্সা শরীর বেয়ে গুড়িয়ে পড়ছে পানি। 30 মিনিট পর ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। ইয়ামিনের উদ্দেশ্য কিছু টেক্সট পাঠিয়ে ফোনটা ছুঁড়ে মারে বিছানায়। রুম থেকে বের হয়ে উমিকে সাথে নিয়ে বের হয় নিজের গন্তব্যে। সাউথ কোরিয়ার কিউডিপিএ অবস্থিত ডেভিড প্যালেসে উপস্থিত হয় আবরার আর উমি।
বিশাল বড় বাংলো, এক পাশে নীল পানির সুইমিং পুল আর এক পাশে বিশাল বাগান। সুইমিং পুলে বড় বড় আকারে মাগুর মাছ, যেগুলো কোনো মানুষের ডেড বডি নিমিশে খেয়ে ফেলে। আর এক পাশে বিশাল বড় একটা বাগান, বাগানের দক্ষিণ পাশে রয়েছে বিশাল এক ঝাঁক খেজুর গাছ, তার পাশে রয়েছে একটা সুড়ঙ্গ। আবরার আর অমি সুড়ঙ্গ পথে এগিয়ে যায়। সুড়ঙ্গের ভিতর এক পাশে লোহার কারাগার, অপর পাশে দুইটা বসার রুম। বসার রুমে বসে আছে ইউসুফ শেখ, সৌদি থেকে আবরারের সাক্ষাতে এসেছে। তার সাথে করে নিয়ে আসা কিছু বৈধ রিভলভার আর কিছু তলোয়ার। আবরার চোখে মুখে গম্ভীরতা বজায় রেখে এগিয়ে যায়। অমি জিনিসগুলো সরিয়ে নেয়। আশেপাশে কালো পোশাকধারী কিছু গার্ড এগিয়ে আসে, অমির হাত থেকে জিনিসগুলো নিয়ে গুছিয়ে রাখে। আবরার ইউসুফ শেখের সাথে মিটিংয়ে ব্যস্ত হয়ে পড়ে। দুপুর 1:45 ছুঁই ছুঁই ভিকি ভার্সিটি থেকে বেরিয়ে আসে। শাহবাগ থানার সামনে দাঁড়ায়, এপাশ ওপাশ করে পায়চারি করছে। কারোর জন্য অপেক্ষা করছে ভিকি। আজকে রোদটা একটু বেশি পড়ছে। এই ভাদ্র মাসে কাঠফাটা রোদে বড্ড ক্লান্ত হয়ে দাঁড়িয়ে আছে ভিকি। দীর্ঘ সময় অপেক্ষার পর দেখা মিলে ভিকির বন্ধু নাহিদের। তার সাথে কথা বলে এগিয়ে যায় দুইজন। শাহবাগে ফুটপাত দিয়ে হেঁটে চলেছে। কথা বলার ব্যস্ত ভিকি। তার ঠিক ডান পাশ দিয়ে ধুয়ে আসে কালো একটা মাইক্রোবাস। নিমিষেই ভিকি রক্তাক্ত হয়ে পড়ে। নাহিদ বোকার মতো তাকিয়ে আছে। ফুটপাতে যে এরকম একটা ঘটনা ঘটবে তা সে ভাবতে পারেনি। এই কাজটা কেউ পরিকল্পনা করে করেছে সেটা বুঝতে পারে নাহিদ। গাড়িকে অনুসরণ করতে এগিয়ে যেতে আবার পিছে ফিরে আসে ভিকির দিকে। অচেতন হয়ে পড়ে আছে, মাথা থেকে গড়িয়ে পড়ছে রক্ত। ডান পাশের এক সাইড রক্তাক্ত অবস্থা। নাহিদ কোনো দিশা না পেয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয়। ঢাকা মেডিকেলের করিডোরের রুমে বসে আছে নাহিদ। ভিকি বাসায় খবর দেওয়া হয়েছে, তাদের আসতে প্রায় 4 ঘন্টা সময় লাগবে। অ্যাক্সিডেন্টের কথা বলেই নাহিদ চৌধুরী বাড়িতে আমজাদ চৌধুরীর কাছে কল দিয়েছে। এখনো কেউ আসেনি চৌধুরী বাড়ি থেকে। মাথা নিচু করে বসে আছে। অ্যাক্সিডেন্টের ঘটনা মনে পড়ায় মনে করছে। দীপ্তি বেগমের হুড়মুড়িয়ে প্রবেশ করে। চুলগুলো এলোমেলো, পাগলের মতো করে হাসপাতালে ছুটে যায়। তার পিছনে প্রবেশ করে ওয়াফি। রাতুল ইয়ামিন ওয়াফি মাকে সামলাতে ব্যস্ত। নাহিদ এগিয়ে আসে তাদের কাছে। তেমন কিছু হয়নি বলে সান্ত্বনা দিচ্ছে দীপ্তিকে। আরও কিছু বলতে চেয়েছে, কিন্তু দীপ্তি বেগমের অবস্থা দেখে আর কিছু বলার সাহস পায়নি। রাতুল মিটমিট করে হাসছে মুখে হাত দিয়ে। ইয়ামিন কটমট চোখে তাকাতেই তার হাসি যেন আরও বেড়ে গিয়েছে। প্রায় 1 ঘন্টা হয়েছে ভিকিকে ওটিতে নিয়েছে, এখনও ডাক্তার বের হয়নি। সকলে বসে আছে ডাক্তারের রিপোর্টের জন্য। 1 ঘন্টা 30 মিনিট পর ডাক্তার বের হয়। চোখে মুখে গম্ভীরতা, মুখটা কালো করে দাঁড়ায় ডাক্তার মহসিন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে করিডোরে বসে আছে সবাই। দীপ্তি বেগম, নাহিদ, ওয়াফি, রাতুল ইয়ামিন। দীপ্তি বেগমের অবস্থা বিধ্বস্ত, কান্নার ফলে চোখগুলো ফুলে উঠেছে। ফর্সা নাকখানা লাল হয়ে আছে, চুলগুলো এলোমেলো, সামনের দিকে উদাসী হয়ে তাকিয়ে আছে। ওয়াফি মাকে এক পাশ থেকে চাপটে ধরে রেখেছে, যেন উঠতে না পারে। তাদের সাথে মাথার উপর দাঁড়িয়ে আছে রাতুল আর ইয়ামিন। রাতুল মুখ টিপে হাসছে, তার দিকে অগ্নি চোখে তাকিয়ে আছে ইয়ামিন। নাহিদ তাদের দিকে একবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আবার দৃষ্টি সরিয়ে ফেলে। দীপ্তি বেগমের দিকে তাকিয়ে আছে নাহিদ। কিছু বলতে চাচ্ছে কিন্তু পারছে না। বারবার কোনো অদৃশ্য বাধা আটকে দিচ্ছে। সকল কথা গলায় আটকে আছে মনে হচ্ছে। বুক ধরপড় করছে নাহিদের। প্রায় 1 ঘন্টা পর নিজের সাথে যুদ্ধ করে এইবার মুখ খুলে দীপ্তি বেগমের দিকে তাকিয়ে আবার সামনে তাকায়। শুকনো কাশি দিয়ে কথা শুরু করে নাহিদ। আন্টি, আপনাদের কি কোনো সূত্র আছে? নিম্ন কণ্ঠে শুধায় নাহিদ। দীপ্তি বেগমের সামনের দিকে দৃষ্টি সরিয়ে এইবার নাহিদ দৃষ্টি স্থির রাখে। একদম শান্ত হয়ে তাকিয়ে আছে। দীপ্তি বেগমের চোখের দিকে তাকিয়ে মাথা নিচু করে ফেলে নাহিদ। হাতের সাথে হাত কাচুমুচু করে বলে, আমার কোনো বাকি কথা অসমাপ্ত রেখে আগমন ঘটে ডাক্তার মহসিনের। মুখখানা কালো করে ওটি থেকে বের হয়ে আসে। দীপ্তি বেগম অস্থির হয়ে দাঁড়িয়ে পড়ে। ডাক্তারের মুখোমুখি দাঁড়ায়। আমার ছেলের কি অবস্থা ডাক্তার? দীপ্তি বেগম অস্থির হয়ে দাঁড়িয়ে ছল ছল চোখে তাকিয়ে প্রশ্ন করে বসেন। ডাক্তার মুখে মাস্ক খুলে শান্ত কণ্ঠে শুধায়, শান্ত হন, আপনার ছেলে কিছুই হয়নি। সামান্য ডান হাতে আর পায়ে চোট পেয়েছে। হাতের হাড়ে সামান্য ফাটা ধরেছে আর পায়ে হাঁটুর হাড় সরে গিয়েছে। অপারেশন করে দিয়েছে, এখন কোনো চিন্তা নেই। আগামী 4 মাস টানা রেস্ট থাকতে হবে। ডান হাত ডান পা নড়ানো যাবে না। প্রতি 1 সপ্তাহ পর পর হাসপাতালে আসতে হবে। ডাক্তার কথাগুলো বলে বের হয়ে যান। দীপ্তি বেগম ডাক্তারের যাওয়ার দিকে তাকিয়ে আছে। বাম হাতের পিঠ দিয়ে চোখের পানিটুকু মুছে নিয়ে পা বাড়ায় ফিকির কেফিনের উদ্দেশ্য। হাত পায়ে ব্যান্ডেজ, ডান পা ঝুলিয়ে রেখেছে, হাতটা সোজা করে রাখা। দীপ্তি বেগম, নাহিদ আর ওয়াহিদ রুমে প্রবেশ করে দৃঢ়ভাবে প্রবেশ করে। দীপ্তি বেগম একটু পর পর চোখের পানি মুছে দিচ্ছে। সামনে ভিকির করুণ অবস্থা দেখে মুখ চেটে কান্না করে দেয়। হিসকে উঠে গেছে, মুখ চেপে ধরায়। আস্তে করে ভিকির মাথায় কাছে গিয়ে দাঁড়ায়। কপালে একটু ছোট চুমুন এঁকে দেয়। মাথায় হাত বুলিয়ে বসে পড়ে দীপ্তি বেগম। ভিকি ঘুমিয়ে আছে। ডাক্তার ঘুমের ইঞ্জেকশন দিয়ে গিয়েছে, কাল সকাল আগে ঘুম ভাঙবে না। নাহিদ পায়ের কাছে বসে চুপ করে তাকিয়ে থাকে। তার মস্তিষ্ক বারবার অ্যাক্সিডেন্টের দৃশ্যটা হানা দিচ্ছে। অজস্র এলোমেলো ভাবনার ভিড় জমেছে মস্তিষ্কে, কিন্তু তা প্রকাশ করতে ব্যর্থ। কার কাছে প্রকাশ করবে? যাদের কাছে প্রকাশ করবে কারো লুকানোর মতো অবস্থা নেই। ভিকির মুখের দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে নাহিদ। দীপ্তি বেগম থেকে বিদায় নিয়ে বের হয়। ওয়াফি 2 হাত বুকে গুজে দাঁড়িয়ে আছে। নাহিদকে বের হতে দেখে সেও বের হয়। বিয়ে করে খুব ফুরফুরে মেজাজে আছেন সালমান সাহেব। তিনি 51 বছর বয়সে আবার জোয়ান হয়ে উঠেছেন।
সুন্দরী কম বয়সী কটকা বউ পেয়েছে। আবরারকে সে মন থেকে অজস্র ধন্যবাদ জানিয়েছে বিয়েটা দেওয়ার জন্য। এই বয়সী এত সুন্দর কম বয়সী টাকাওয়ালা বউ পাওয়া মানে চাঁদ পাওয়ার সমান। সুন্দরী বউটাকে নিয়ে লম্বা একটা টেফেল দেবে বলে ভেবে রেখেছে, কিন্তু তার মধ্যে কাটা হয়ে দাঁড়িয়েছে আমেনা বেগম। সে কিছুতে এই মেয়ের সাথে সংসার করতে সাহায্য করতে পারছে না। সালমান সাহেব মুখ ফুটে কিছু বলতে পারছে না, বললেই বাসা থেকে বের করার হুমকি দেয়। আর লন্ডন বা কোরিয়া আবরারের ভয়ে যেতে পারছে না। আবরার কঠিন সুরে না করে দিয়েছে কোরিয়া বা লন্ডনে না যেতে।